বিরিয়ানির কথা শুনলে কিন্তু আমাদের সবার প্রথমে মাথায় আসে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। নিরামিষ বিরিয়ানিও যে এত সুস্বাদু হতে পারে সেটা কিন্তু আজকের রেসিপিটি না দেখলে একদমই বুঝতে পারবে না। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজ আমি নিয়ে এসেছি একদম নিরামিষ পদ্ধতিতে সুস্বাদু একটি বিরিয়ানির রেসিপি। চলো কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নাও। সবার প্রথমে 500 মতো চাল নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। এখন 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আফটার 15 মিনিটস চালটা এখন খুব ভালোভাবে দেখতে পাচ্ছ ভিজে গেছে। আর যতক্ষণ পারবে চালটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবে। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 15 মিনিটের মতনই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি সোয়াবিনের একটা প্যাকেট। যদিও পুরো সোয়াবিনটা আমার লাগবে না, কম পরিমাণে সোয়াবিনই দেব। আর কয়েক পিস আলু। নিরামিষভাবে বিরিয়ানি বানাচ্ছি আর সেটাতে আলু দেব না, এটা কখনো হতেই পারে না। আর বাঙালির তো আলু ছাড়া চলেই না, বাঙালি পুরো আলু ছাড়া অচল যাকে বলে। তো যাই হোক, সবার প্রথমে দেখো আলু আর সোয়াবিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য আমরা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি। আলু আর সোয়াবিনটা জাস্ট একটা হুইসেল দেব, আর বেশি হুইসেল কিন্তু দেব না। ওদিকে আলু আর সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, তবে এখন তো প্রেশার কুকারটা খুলতে পারবো না। এদিকে দেখো 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, সেটাকে এখন ছোট ছোট পিসে আমরা কেটে নেব। তো তোমরা যেমন সাইজ চাও সেইভাবে কিন্তু কেটে নিতে পারো। আমি খুব একটা ছোট করে কাটিনি। বেশি ছোট করে কাটলে কিন্তু আবার যখন দমে বসাবো তখন কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো একে একে দেখো, সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, সাদা তেলের মধ্যেই পনিরটা আমি ভেজে নিচ্ছি। আর একটুখানি লবণ দিয়েছিলাম। লবণ দেওয়ার পর দেখো পনিরগুলোকে খুব ভালো করে লালচে লালচে করে একটু ভেজে নেব। বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু এখন কোনো দিন দেখতে হবে না যে রবিবার ওই দিন বিরিয়ানি খাবো, এমন কোনো ব্যাপার নেই। তোমরা কিন্তু যে কোনো পুজো বা পালনের দিনেও এই বিরিয়ানিটা বানিয়ে খেতে পারো, একদম যেহেতু নিরামিষ পদ্ধতিতে। তো দেখো পনিরগুলো জলে ভিজিয়ে রাখলাম, তাহলে একটুখানি পনিরটা নরম থাকবে। আর এখন আমরা চালটা সেদ্ধ করে নেব। জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, এদিকে লবণ আর চিনি। চিনিটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আমি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি। আর এখন যে ভেজানো চালটা ছিল সেটাকে এখন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সেদ্ধ আমরা করব না, একদমই 70 থেকে 80% মতো সেদ্ধ করব। বাকিটা কিন্তু দমের মধ্যেই হয়ে যাবে। তো দেখো চালটা আমরা বসিয়ে দিলাম। আর বেশিক্ষণ সময়ও লাগবে না, যেহেতু চালটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চালটা সেদ্ধ হয়ে যাবে। এই বিরিয়ানিটা তোমরা আলুর দমের সাথে খেতে পারো। নিরামিষ যদি দিন হয় তবে আলুর দমের সাথে অবশ্যই খেতে পারো। আর যদি আমিষের কোনো দিন হয় এটা অবশ্যই বানিয়ে একবার দেখো। চিকেন কষা বা মাটন কষা দিয়ে একবার খেয়ে দেখো, সেই লাগবে কিন্তু। তো দেখো চালটা এই পরিমাণে আমরা সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন টিপ দিলে ভেঙে যায়, ম্যাশ যেন না হয়ে যায়। তো এদিকে দেখো আলু আর যে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও এখন আমরা বার করে নেব প্রেশার কুকার থেকে। এদিকে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝুরঝুরে হয়েছে। আমি কিন্তু কোনো রকমের সাদা তেল ব্যবহার করিনি, তাও প্রচুর পরিমাণে ঝুরঝুরে হয়েছে, যেহেতু আমি দিয়েছিলাম চিনি। আর এমনিতেও এই চালটা খুব একটা কিন্তু গায়ে গায়ে লাগে না, সেদ্ধ যেহেতু বেশি করিনি, লাগার সম্ভাবনা একদমই নেই। তো এদিকে যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল সেটা একটুখানি ভেজে নেব। আলু তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, একটু কাঁচা কাঁচা ভাব থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য একটুখানি আলু আর সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিনটা না ভাজলেও হতো, তবে আমি যখন আলুটা ভাজলাম তখন একেবারে সোয়াবিনটাও ভেজে নিলাম। তো এদিকে দেখো সমস্ত উপকরণ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আলুতে হলুদ মাখানো হয়ে গেছে, সোয়াবিনটাও হয়ে গেছে, আর এদিকে পনির তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সমস্ত জিনিস রেডি করতেই যা সময় লাগে, যদি রেডি করা থাকে না একটুও সময় লাগে না। বিশ্বাস করে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো এদিকে সবার প্রথমে আমি এখন আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। লালচে লালচে করেই ভাজতে হবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর যতটুকু সেদ্ধ বাকি থাকবে সেটা কিন্তু দমে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ ভালো লালচে লালচেই করেই কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি। আর আজ হলো রাখি বন্ধন। তোমরা রাখি বন্ধনের দিনটা কেমনভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে তো এমনিতেও শনিবার পড়েছে, অনেকেরই কিন্তু নিরামিষ হবে। তো এটা তোমরা কালকে বানিয়ে খেতে পারো। যেহেতু আমার ভিডিওটা রাত্রে পাচ্ছ, তার জন্য ওই দিন আর ট্রাই করতে হয়তো পারবে না। তো যাই হোক, আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি সোয়াবিনটাকেও হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে সোয়াবিন ভাজাটাকে স্কিপও করতে পারো, আমি এমনিই ভেজেছিলাম, ওটা না ভাজলেও কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এদিকে দেখো খুব ভালো করে সোয়াবিনটাকে এখন ভেজে নিয়েছি, এরপরে তুলে নেব। তারপরে আমরা আলু, সোয়াবিন আর পনিরের কারিটা বানিয়ে ফেলবো। আলু, সোয়াবিন আর পনিরের কারিটা বানানোর জন্য আমাদের একটা মশলা প্রয়োজন। তো এখানে দেখো 4 টুকরো আদা আর সামান্য পরিমাণে গোটা জিরে আমরা এখন বেটে নেব, একটা স্মুথ পেস্ট করে নেব। শিলনোড়াতে যেহেতু মশলা বাটছি, কারিটার কিন্তু একটা আলাদাই স্বাদ হবে। তোমরা চাইলে মিক্সচারেও এই পেস্টটা বানিয়ে নিতে পারো। আর এদিকে দেখো সামান্য পরিমাণে টক দই নিচ্ছি, টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা কিন্তু অবশ্যই দেবে, টক দইটা হেভি সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে ওই কারিটার মধ্যে। তো খুব ভালোভাবে 5-10 মিনিট ধরে ফেটিয়ে নিলাম টক দইটা। এরপরে চলো আমরা কারিটা বানানোর জন্য প্রিপারেশন নিই। প্রিপারেশন বলতে কিছুই না, সমস্ত কিছু তো আমাদের আগে থেকে রেডি ছিল। তো দেখো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিলাম একটুখানি গোটা গরম মশলা, দারচিনি, তারপরে এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে যে মশলাটা বেটেছিলাম সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে জল দেব, জল না দিলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখো খুব সুন্দরভাবে একটা স্মেল উঠবে এই সময়, এই স্মেলটা ওঠার সময় কিন্তু জলটা অ্যাড করে দিতে হবে। এরপরে 2-3টে কাঁচা লঙ্কা আমরা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আমরা কারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেব। এরপরেই আমরা অ্যাড করে দেব একে একে এই উপকরণগুলো। তো সবার প্রথমে আমরা আলু আর সোয়াবিনটাকে অ্যাড করব। আলু আর সোয়াবিনটাকে প্রথমে অ্যাড করার কারণ হলো এটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে। যদিও আমরা একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, খুব একটা সেদ্ধ তো হয়নি, তাই একটু আগেই দেব। আর পনিরগুলো একটু শেষের দিকে দেব, কারণ পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স কিন্তু থাকতে পারে। আর যেহেতু জলে ভিজিয়ে রেখেছি, পনিরটা খুব পরিমাণে নরম হয়ে গেছে। তো যাই হোক, এরকমভাবেই তোমরা আলুগুলোকে কেটে নেবে। বিরিয়ানিতে তো গোটা গোটা আলু থাকে, বাট তোমরা চাইলে গোটাও দিতে পারো, আবার এরকম ছোট ছোট পিসে কেটেও নিতে পারো। তো খুব ভালোভাবে এখন ফুটিয়ে আমি এখন দিয়ে দিলাম ভাজা সোয়াবিনগুলো। এরপরে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা অ্যাড করব এতে কিন্তু বিরিয়ানির মশলা। বিরিয়ানি বানাচ্ছি আর বিরিয়ানির মধ্যে যদি বিরিয়ানি মশলাই না থাকে, কেমন যেন একটা হয় না ব্যাপারটা। তো তার জন্য বিরিয়ানি মশলা তো ইউজ করতেই হবে। যদিও বিরিয়ানি বানাতে অনেক কিছু লাগে, গোলাপ জল, কেওড়া জল, আতর, আরও অনেক কিছু লাগে, সেগুলো কিন্তু আমি তেমনভাবে দিইনি। একদম ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে আজকের বিরিয়ানিটা আমি বানাতে চলেছি। তো দেখতে পাচ্ছ এখন আমি পনিরটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে ঝোলটা যখন ফুটে গেছে তখন কিন্তু আমরা পনিরটা অ্যাড করে দিচ্ছি। পনিরটা অ্যাড করে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে পরে কিন্তু আমরা টক দইটাও অ্যাড করে দেব। তো দেখো এখন আমরা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর টক দইটা কিন্তু অতি অবশ্যই ফেটিয়ে নেবে, 5-10 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটাবে, না হলে কিন্তু একদম টেস্টটা বিগড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে দেখো বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে অ্যাড করব আমরা ফ্যাটানো টক দইটা। অবশ্যই কিন্তু ফ্যাটাবে, না হলে সত্যিই বলছি একদমই খেতে ভালো লাগবে না। তো এদিকে টক দইটা অ্যাড করে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমাদের এদিকে সমস্ত কিছু প্রিপারেশন কিন্তু রেডি হয়ে গেছে, কারিটাও রেডি হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানির লেয়ার সাজানোর জন্য বসে পড়েছি। যেই পাত্রে তোমরা বিরিয়ানি বানাবে তোমরা চাইলে কিন্তু ঘি বা তেল ব্রাশও করে নিতে পারো। আমি এদিকে তেজপাতার একটা লেয়ার সাজিয়ে নিয়েছি, এতে কিন্তু একদমই বিরিয়ানিটা নিচে লেগে যাবে না।
আর এগুলো যদি না ইউজ করো লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এদিকে দেখো বিরিয়ানি মশলা আর এক টুকরো লেবু নিয়েছি, আর এদিকে আতর নিয়েছি। এই আতরটা কিন্তু সাধারণত মোগলাই আতর নামেই পরিচিত। তোমরা কোনো গোলদারি দোকানে কিন্তু এটা পেয়ে যাবে, বললেই দিয়ে দেবে মোগলাই আতর চাই, মোগলাই আতর বললেই দিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা এখন বিরিয়ানির লেয়ার সাজাতে বসে পড়েছি। ফার্স্ট লেয়ারে দিলাম সামান্য পরিমাণে ভাত, সেদ্ধ করা যে ভাতটা ছিল। এরপরে কিন্তু আমরা দিয়ে দেবো একটুখানি যে পনির, আলু আর সোয়াবিন দিয়ে কারিটা বানিয়ে রেখেছি, সেইটা অ্যাড করে দেব। তারপরে দেব সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা আর একটুখানি লেবুর রস। লেবুর রসটা কিন্তু একদম অল্প পরিমাণে দেবে, আর এতে কিন্তু একদমই টক হওয়ার সম্ভাবনা থাকবে না। এই প্রসেসটাকেই বারবার রিপিট করে আমরা বিরিয়ানির লেয়ারটা সাজিয়ে নেব। আমার কিন্তু মোট 3টে লেয়ার হয়েছিল। লাস্ট লেয়ারে আমরা এক্সট্রা একটা জিনিস অ্যাড করব। তো এখানে দেখো মাঝারি সাইজের একটা গ্লাসের হাফ কাপ দুধ নিয়েছি, তার মধ্যে একটুখানি মিঠা আতর মানে যে মোগলাই আতরটা ছিল সেটা 2 ফোঁটা মতো অ্যাড করে দেবো, একদম কিন্তু বেশি অ্যাড করা যাবে না। তো সেটা লেয়ারটার ওপরে দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর দমে বসানোর আগে অবশ্যই আমরা ঘি অ্যাড করব। ঘি সবেই দিতে হয়, এত সুন্দর খেতে হয় কি বলবো। তো 10-15 মিনিট মতো দমে আমরা বসিয়ে নেব আর বন্ধ করে দেব গ্যাসটা। তারপরে আবারও 15 মিনিটের মতো আমরা এটা ঢেকে রাখবো, তখনও কিন্তু আমাদের প্রসেসিংটা চলবে। তো দেখো একদম নিরামিষ পদ্ধতিতে সিম্পলভাবে একদম সহজভাবে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো তোমরা এটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে সেটাও আমায় জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। তোমরা আবারও কী ধরনের রেসিপি বা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের রিকোয়েস্ট রাখার অবশ্যই চেষ্টা করব। একটা পনির বা একটা আলুও কিন্তু টুকরো টুকরো হয়ে যায়নি, খুব ভালো খেতে হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। আজকের মতো এখানেই বিদায়, টাটা।